দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। আজকের ফরিদে প্রকাশিত বিশেষ খবরটি হল ব্রেকিং নিউজ। আবার প্রিবোর্ডের প্রশ্নপত্র ফাঁস। গুজবের জেরে ধলাই কমলপুরে লক্ষ টাকার শ্রাদ্ধ। গোটা যায় চাঞ্চল্য উত্তেজনা। একটি চাঞ্চল্যকর তথ্য গভীর রাতে আমাদের হাতে এসে পৌঁছেছে। তথ্যটি হলো আগামীকাল বুধবার কমলপুর উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রিবোর্ড টেস্ট। এই টেস্ট 2023-24 সালের টেস্ট। সূত্রের দাবি, এই পরীক্ষার বায়োলজি প্রশ্নপত্র নাকি ফাঁস হয়ে গিয়েছে ধলাই ও কমলপুরে, এবং এই প্রশ্নপত্র দালাল মারফত পরীক্ষার্থীদের হাতে হাতে ছড়িয়ে পড়েছে। সূত্রের খবর, পরীক্ষার্থীরা দালালের কাছ থেকে 1.5 থেকে 2,000 টাকার বিনিময়ে এই প্রশ্নপত্র ক্রয় করছেন। সূত্র মোতাবেক প্রিবোর্ড বায়োলজি টেস্টের ছাত্রছাত্রীরা জেনেছে যে আগরতলার একটি চক্র নাকি এই প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে জড়িত, আর এদের মারফতেই কমলপুর সহ গোটা ধলাই জেলার পরীক্ষার্থীদের কাছে মোটা টাকার বিনিময়ে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। ফলে প্রশ্নপত্র সংগ্রহের জন্য ইতিমধ্যেই গোটা ধলাই ও কমলপুরের ছাত্রছাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গিয়েছে। হাওয়ায় উড়ছে লক্ষ লক্ষ টাকা। রাজ্যের সমস্ত সৎ নাগরিকের মতো আজকের ফরিয়াদের সংবাদ বিভাগও চায় যে সূত্র মোতাবেক প্রাপ্ত খবরটি মিথ্যে হোক, এমনই ঘটনা আবার না ঘটুক। কিন্তু এর অন্য একটা দিকও রয়েছে, আর সেটা হলো ধলাই কমলপুরে প্রিবোর্ড বায়োলজির প্রশ্নপত্র সত্যি ফাঁস না হলেও কয়েকদিন আগের সত্যিকারের ফাঁস কাণ্ডকে হাতিয়ার করে কোনো একটি শয়তানি চক্র যে অর্থ মুখ্যম ও কোমলমতি ছাত্রছাত্রীদের প্রতারিত করতে বাজারে নেমে এসেছে, এতে কোনো সন্দেহ নেই। এই পাষণ্ডরা একদিকে যেমন গতদিনের প্রশ্নপত্র ফাঁস কাণ্ডকে পুঁজি করে ঘোলা জলে নেমে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিল, অন্যদিকে এরা যারা সত্যিকারের ভালো ছাত্রছাত্রী, যারা সিরিয়াস পড়াশোনা করে পরীক্ষার জন্য তৈরি হচ্ছিল, পরীক্ষার ঠিক আগের দিন এই ক্রিমিনালরা তাদের বিভ্রান্ত করে দিয়ে গেল। অতএব প্রশ্নপত্র ফাঁসের খবর যদি সত্যি হয়, তাহলে যেমন রাজ্যে ভূমিকম্প হবে, তেমনি ফাঁস না হওয়া সত্ত্বেও ফাঁসের খবর ছড়িয়ে দিয়ে বাঁকাপথে লক্ষ টাকা কামিয়ে নেওয়া ও পরীক্ষার আগের দিন কোমলমতি ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করাও সমান অপরাধ। আজকের ফরিয়াদ সংবাদ বিভাগের তরফে ছাত্রছাত্রীদের কাছে স্বনির্বদ্ধ অনুরোধ থাকবে, গুজবে কান না দিয়ে এইসব প্রশ্নপত্রকে ভূজ্ঞানিক বর্জন করে যে যার প্রস্তুতি অনুযায়ী পরীক্ষায় বসুন। তবু সংগৃহীত প্রশ্নপত্রটি আমরা ছাপিয়ে দিলাম মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর অবগতির জন্য, যেন তারা এই প্রশ্নপত্রটির সাহায্যে রাজ্যে ঘটে চলা চলমান অপরাধের ঘনত্ব অন্তত এর সাহায্যে মাপতে পারেন। সেই লক্ষ্যে 28 ডিসেম্বর দলের প্রতিষ্ঠা দিবসে আবেগপূর্ণ অনুষ্ঠান করে কর্মীদের পালস মাপবে কংগ্রেস। 28 ডিসেম্বর জাতীয় কংগ্রেসের 139তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ্য কংগ্রেসও বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে। দলের অন্যান্য কর্মসূচির মধ্যে অন্যতম হল, যে সমস্ত কর্মী কিংবা নেতৃত্বস্থানীয়রা দলের জন্য নিঃস্বার্থভাবে কাজ করে গিয়েছেন এবং দলের জন্য নিজের প্রাণ উৎসর্গ করে গিয়েছেন, তাদের ও তাদের পরিবার পরিজনদের সম্মাননা প্রদান করবে রাজ্য কংগ্রেস। এদিন রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে। এছাড়া অন্যান্য কর্মসূচিগুলি হলো, এদিন সকালে কংগ্রেস ভবনে পতাকা উত্তোলন, এরপর গান্ধীঘাটে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো। জানা গিয়েছে, এই প্রথম জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে রাজ্যের কংগ্রেস কর্মীদের সম্মাননা প্রদান করা হবে। এদিকে রাজনৈতিক মহলের অভিমত, যেহেতু সামনেই লোকসভা ভোট, আর তার আগে এই ধরনের একটি আবেগপূর্ণ কর্মসূচির বিশেষ করে দলীয় কর্মীদের এবং দলের প্রয়াত নেতাকর্মীদের পরিবার পরিজনদের সম্মাননা জানিয়ে সমর্থকদের পালস বুঝে নিতে চাইছে রাজ্য কংগ্রেসের নেতৃবৃন্দরা, যে কারণে 28 ডিসেম্বরের কর্মসূচিটিকে খুব গুরুত্ব দিয়ে দেখছেন বর্তমান প্রদেশ সভাপতি ও তার অনুগামীরা। শুধু তাই নয়, অনেকেই মনে করছেন লোকসভা ভোটের আগে এই ধরনের একটি কর্মসূচির মধ্য দিয়ে রাজ্যের শাসক দল থেকে শুরু করে অন্যান্য বিরোধী দলগুলির সামনে একটা চ্যালেঞ্জ ছড়িয়ে দেওয়ার প্রয়াস নিতে চলেছে রাজ্য কংগ্রেস। যদিও এই মুহূর্তে ইন্ডিয়া জোটের নিরিখে রাজ্যে সিপিআইএম তাদের একমাত্র সহযোগী হিসেবে থাকতে পারে যদি জোট অটুট থাকে। তাই আগামীর লক্ষ্যেও কংগ্রেস চাইবে 28-এর কর্মসূচিটিকে সর্বাত্মক রূপ দিতে। দলের সাংগঠনিক শক্তি খুবই দুর্বল দাবি করে সিপিআইএম দল কিন্তু গত বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জন্য 13টি আসন ছেড়ে দিয়ে বাকি 47টিতে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল। কংগ্রেস 13টির মধ্যে
3টিতে জয়লাভ করেছে। অন্যদিকে সিপিআইএম 47টি আসনের মধ্যে 11টিতে জয়লাভ করেছে। শুধু তাই নয়, সংগঠন দুর্বল দাবি করে সিপিআইএম রাজ্যের বক্সনগর এবং ধনপুর বিধানসভায় উপনির্বাচনেও একাই প্রতিদ্বন্দ্বিতা করেছে। এক্ষেত্রে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা থেকে দূরে সরে থাকলেও সিপিআইএম কিন্তু একটি আসনেও জয়লাভ করতে পারেনি। যে কারণে শুধুমাত্র 28 ডিসেম্বরের কর্মসূচি নয়, এখন থেকে কংগ্রেস দল তার প্রতিটি কর্মসূচিতেই সাড়া জাগিয়ে সিপিএমের কাছে একটাই বার্তা দিতে চাইবে, রাজ্যের মাটিতে কংগ্রেস এখনও ফুরিয়ে যায়নি। লোকসভার আগে তার একটা প্রাথমিক মহড়া দিতে চলেছে 28 ডিসেম্বর রবীন্দ্র ভবনের অনুষ্ঠানের মধ্য দিয়ে। যেহেতু হাতে আর বেশি সময় নেই, তাই ইতিমধ্যেই প্রদেশ নেতৃত্বরা জেলা ব্লক স্তরের নেতৃত্বকে নির্দেশ দিয়ে দিয়েছেন 28 ডিসেম্বর রবীন্দ্র ভবনের কর্মসূচিটিকে যে কোনোভাবেই সার্থক করে তুলতে হবে। লক্ষ্য 24-এর নির্বাচনে প্রার্থী হওয়া। পূর্ব আসনে মনোযোগী হলেন রেবতী, বাড়িয়েছেন জনসংযোগ। প্রায় 4.5 বছরের সাংগঠনিক কর্মসূচি নিয়ে তেমন আগ্রহ না থাকলেও নির্বাচন ঘনিয়ে আসতেই নিজ এলাকার দিকে নজর দিতে শুরু করেছেন পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা। গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে চলছেন তিনি। মঙ্গলবার বিজেপির করমচড়া মণ্ডল কমিটির উদ্যোগে মনু কমিউনিটি হলে এক দলীয় প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছেন তিনি। সাথে ছিলেন দলের প্রদেশ কমিটির সহসভাপতি তাপস ভট্টাচার্য, দলের ধলাই জেলা কমিটির সভাপতি প্রাক্তন বিধায়ক পরিমল দেববর্মা, এমডিসি সঞ্জয় দাস প্রমুখ। শখানেক কর্মী সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হওয়া এই কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে বাম কংগ্রেসের সমালোচনা করে বক্তব্য রেখেছেন সাংসদ। বামেরা 3টা রাজ্য শাসন করেই দেশের দ্বিতীয় ধনী দল হয়েছিল, চাঁদাবাজি করাই ছিল এদের কাজ, গরিব মানুষের টাকা আত্মসাৎ করা হতো বলেও অভিযোগ তুলেছেন তিনি। পাশাপাশি বিজেপি কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন না। বর্তমানে কেন্দ্রীয় সরকার রাজ্যের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করছে, তা দিয়ে রাজ্যের উন্নয়ন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশ করছে। বক্তব্যে এমনটাই তিনি বোঝাবার চেষ্টা করেছেন এদিন। অসুস্থ সুরজিৎ দত্তকে হাসপাতালে গিয়ে দেখেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাম্প্রতিককালে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন রামনগরের দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব তথা বিজেপি বিধায়ক সুরজিৎ দত্ত। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে নিয়ে ভর্তি করা হয়েছে প্রথম সারির বেসরকারি হাসপাতাল আইএলএসে। বিধায়ক সুরজিৎ দত্তের অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিজন সহ তার অনুগামীরা। সুরজিৎ দত্তের গুরুতর অসুস্থতার খবর পেয়ে উদ্বেগ ছড়িয়েছে বিজেপি দলের কর্মী সমর্থকদের ভিতরে। এমন অবস্থায় দলের বিধায়ক সুরজিৎ দত্তের অসুস্থতার খবর পেয়ে মঙ্গলবার আইএলএস হাসপাতালে গিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। তিনি সেখানে প্রাক্তন মন্ত্রী তথা বিধায়ক সুরজিৎ দত্তের স্বাস্থ্য নিয়ে হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে বেশ কিছু পরামর্শ করেছেন। দীর্ঘ বছর ধরেই কিডনির সমস্যা সহ নানা ধরনের রোগে ভুগছেন সুরজিৎ দত্ত। মাসে 4 বার প্রাক্তন মন্ত্রীকে ডায়ালিসিস করতে হয়। এই অসুস্থতার কারণে দলীয় কর্মসূচিগুলোতেও ঠিকভাবে অংশগ্রহণ করতে পারছিলেন না বিধায়ক। সম্প্রতি তার শরীরের আরও অবনতি হয়েছে। এই অবস্থায় সোমবার তার শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে বিধায়ক সুরজিৎ দত্তকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। আইএলএস হাসপাতালে অক্সিজেনের সাপোর্ট রয়েছেন তিনি। মঙ্গলবার বিকেলে মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে ওনার শারীরিক বিষয়ে খোঁজখবর নিয়েছেন, কথা বলেছেন কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে। মুখ্যমন্ত্রীর আশা বিধায়ক সুরজিৎ দত্ত অতি সত্বর চিকিৎসকদের চেষ্টায় সুস্থ হয়ে উঠবেন। এদিকে যাই হোক, সুরজিৎ দত্তের অসুস্থতার খবর পেয়ে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধায়িকা মীনারানী সরকার সহ অন্যান্যরা পায়েল হাসপাতালে গিয়ে তাকে ডেকে এসেছেন। তারা কথা বলেছেন চিকিৎসকদের সঙ্গেও। পরে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানিয়েছেন, উদ্যোগের কোনো কারণ নেই, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বিধায়ক সুরজিৎ দত্ত। বর্তমানে তার অবস্থা অনেকটাই স্থিতিশীল রয়েছে। মেয়র জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স না পাওয়ার কারণে মঙ্গলবার শ্রী দত্তকে উন্নত চিকিৎসার জন্য বহিরাজ্যে নিয়ে যাওয়া যায়নি। বুধবার সকালে বহিরাজ্যে নিয়ে যাওয়া হবে বিধায়ক সুরজিৎ দত্তকে। অপরদিকে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা অসুস্থ সুরজিৎ দত্তের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, জনসেবায় আবারও নজির স্থাপন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সর্বদাই দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা রাজ্য পরিচালনায় সর্বোচ্চ পজিশনে থেকে জনসেবার পাশাপাশি নিজের পেশার প্রতিও একইভাবে দায়বদ্ধ তিনি। এমনই দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। গতকাল একটি অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত